আসসালামু আলাইকুম ডিয়ার রিভিউয়ার্স, ইংলিশ মার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংরেজি সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের সবার জন্যই ওয়ার্ডসওয়ার্থকে জানা একান্ত জরুরি। রোমান্টিক পিরিয়ড সম্পর্কে আলোচনা করতে গেলে বা রোমান্টিক পিরিয়ডকে স্টাডি করতে গেলে আপনাকে অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে স্টাডি করতে হবে। আর আপনি যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে স্টাডি করবেন তখন খুব সুনির্দিষ্টভাবে এবং খুব দ্রুতই আপনার উপলব্ধি হবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন নেচার পয়েট বা পয়েট অফ নেচার, যার নেচার বা প্রকৃতির সাথে অনেক বেশি ডিভোশন ছিল, প্রকৃতির সাথে অনেক বেশি রিলেশন ছিল। তিনি প্রকৃতির মাঝে তার সুখ শান্তি খুঁজে নিতেন। এমন ধরনের একজন কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এনটিআরসি এর ইংলিশ লেকচারার পদে ওয়ার্ডসওয়ার্থ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রিলেশনশিপ উইথ নেচার, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রিলেশনশিপটা নেচারের সাথে কেমন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখাতে বলা হয়ে থাকে। প্রশ্নটা একটা এরকম হয় যে একটা এসে লেখো, রাইট অ্যান এসে অন ওয়ার্ডসওয়ার্থ স্পেশাল রিলেশনশিপ উইথ নেচার। নেচারের সাথে ওয়ার্ডসওয়ার্থের একটা স্পেশাল রিলেশনশিপ আছে, এটা নিয়ে একটা এসে লেখো। তো আজ আমরা মূলত এই নিয়ে আলোচনা করবো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নেচারের সাথে রিলেশনশিপ বা সম্পর্কটা কেমন ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কটা নেচারের সাথে কেমন ছিল আমরা খুব ডিপ যদি আলোচনা না করি, জাস্ট আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড, এই কবিতা নিয়ে যদি বলি, কবিতার আরেকটা নাম হচ্ছে ড্যাফোডিলস। যদি আমরা শুধু ড্যাফোডিল কবিতা নিয়ে আলোচনা করি, ড্যাফোডিলস কবিতাটি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো কবির কি রিলেশন ছিল নেচারের সাথে। ড্যাফোডিলস কবিতার শুরুতেই কবি করেছেন, আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড। আমি একটা মেঘের মতো একাকী ভেসে বেড়াই। মেঘ যেমন একলা একলা ভেসে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে, তেমনি কবি উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়ায়। প্রথমেই তিনি মেঘের সাথে নিজেকে তুলনা করে ফেললেন, একটা ন্যাচারাল অবজেক্টের সাথে নিজেকে তুলনা করে ফেললেন। এরপর কবিতাটা যতটাই এগিয়েছে, নেচার ততটাই বেশি রিলেটেড হয়েছে, নেচার ততটাই বেশি রিলেট করেছে কবিতাটার সাথে। I wandered lonely as a cloud that floats high over vales and hills. এখানে উপত্যকা এবং পর্বতের কথা নিয়ে আসা হচ্ছে। তো কবিতাটা 3টে স্ট্যাঞ্জা, প্রত্যেকটা স্ট্যাঞ্জাতেই নেচারের সাথে কবির যে রিলেশন সেটাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং খুবই ইন্টারেস্টিংলি শেষ স্ট্যাঞ্জার শেষ চারটা লাইনে কবি স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে কবিতার সাথে বা নেচারের সাথে কবির কি রিলেশন। এটা আপনারা কোটেশন হিসেবে উল্লেখ করতে পারেন, প্রশ্নের কোটেশন হিসেবে আপনারা এটাকে উল্লেখ করতে পারেন, প্রশ্নের কোটেশন হিসেবে এই শেষ 4টা ভার্সকে উল্লেখ করতে পারেন। শেষ 4টা ভার্সে কবি স্পষ্টভাবে বলেই দিচ্ছেন যে তিনি যখন একা একা থাকেন, ইসের মধ্যে, তার বাড়ির মধ্যে একা একা থাকেন, তখন এই ড্যাফোডিলগুলো তার ভেতর এক প্রকার প্রশান্তি এনে দেয়। এই ড্যাফোডিলগুলো তার ভেতরে এক প্রকার প্রশান্তি এনে দেয়। আমি যদি বাক্যটাকে ইংরেজিতে লিখি, ডিয়ার ভিউয়ার্স, আমি
আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড কবিতা থেকে শেষ 4টি ভার্স এখানে উল্লেখ করলাম। দেখুন এখানে কবি বলছেন, ফর অফট when I on my couch I lie in a vacant or in a pensive mood, there flash upon that inward eye which is the bliss of solitude. কবি এখানে স্পষ্টভাবে বলছেন যে যখন আমি আমার বিছানায় আমার কৌচে শুয়ে থাকি ইন ভ্যাকেন্ট অর ইন প্যান্সিভ মোড, কীভাবে থাকেন শুয়ে? ভ্যাকেন্ট একটা খালি শূন্য, অ্যান্ড প্যান্সিভ মোড এবং একটা বিষণ্ণ বদনে আমার বিষণ্ণ মন নিয়ে যখন আমি আমার কৌচের মধ্যে আমার খাটের মধ্যে আমার ইয়ার মধ্যে শুয়ে থাকি, তখন কি হয়? দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, তারা বলতে কারা? এই ড্যাফোডিলগুলা ফ্ল্যাশ আপন, এগুলা ভেসে ওঠে। দ্যাট ইনওয়ার্ড আই, কোথায় ভেসে ওঠে? ইনওয়ার্ড আই, আমার মানসিক চক্ষে এগুলো ভেসে ওঠে, আমাদের ভেতরে এগুলো ভেসে ওঠে। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, যেটা হচ্ছে সলিটিউড, একাকিত্বের একটা ব্লিস, একটা আশীর্বাদ। একাকী থাকলে, লনলিনেস থাকলে যেমন একটা ডিপ্রেশন চেপে বসে, আমি যখন একাকী থাকি তখন আমার ভেতর ডিপ্রেশন চেপে বসে না, বিকজ আমার ভেতর ড্যাফোডিলটা ভেসে ওঠে। ড্যাফোডিলের যে সৌন্দর্য আমি উপভোগ করে আসছি, সেই সৌন্দর্য আমার ভেতর ভেসে ওঠে। তো কবি এখানে ড্যাফোডিল, এই যে ড্যাফোডিল ফুলটাই প্রাকৃতিক অবজেক্টটা, এই ন্যাচারাল অবজেক্টটা এতটাই হৃদয় দিয়ে ধারণ করেছেন যে তিনি যখন একাকিত্ব অবস্থায় থাকেন, একটু চোখ বুঝেন, তখনও ড্যাফোডিল তার ইনওয়ার্ড আইতে ভেসে ওঠে। শুধু ভেসেই ওঠে না, এটা ব্লিস অফ সলিটিউড, এক প্রকার ব্লিস অফ সলিটিউড, একাকিত্বের একটা আশীর্বাদ, একাকিত্বের একটা সঙ্গ, তাকে সঙ্গ দেয়, তার মনটাকে ভালো করে দেয়, তার প্যান্সিভ মুডটাকে ভালো করে দেয় এই ড্যাফোডিল। তার মানে তিনি প্রকৃতির সাথে কতটাই ডিভোটেড, এই 4টা লাইন দ্বারা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। আপনারা এই 4টা লাইন কোটেশন হিসেবে ইউজ করতে পারেন উইলিয়াম ওয়ার্ডসের কবিতার মধ্যে। উইলিয়াম ওয়ার্ডস কেন নেচার পোয়েট, এই টাইপের কোনো কোয়েশ্চেনে এই 4টা লাইন আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন। কোটেশন হিসেবে এই 4টা লাইন খুব ইজিলি ইউজ করতে পারেন। তারপর আমরা যদি টিনটার্ন অ্যাবে কবিতাটা বিশ্লেষণ করি, টিনটার্ন অ্যাবে কবিতাটা লিখেছেন কবি মূলত দ্বিতীয়বার যখন টিনটার্ন অ্যাবে ভিজিটে যান, তখন তার সাথে তার বোন ছিল ডোরোথি। তো ডোরোথিকে উল্লেখ করে, মানে ডোরোথিকে সামনে রেখে কবি এই টিনটার্ন অ্যাবের বর্ণনা দেন। এটা এক ধরনের ড্রামাটিক মনোলোগ, যে কোনো একটা সাইলেন্ট লিসেনারের সামনে কোনো কিছু বলা। তো কবি এখানে ওই ডোরোথিকে সামনে রেখে টিনটার্ন অ্যাবের সম্পর্কে বলে যাচ্ছিল। এটা মূলত এক প্রকারের ড্রামাটিক মনোলোগ। এখানে ডোরোথি মানে তার বোন টোটালি সাইলেন্ট ছিল, এখানে তার বলার মতো তেমন তিনি কিছুই বলেন নাই, মাথা নাড়াইছেন। বাট টিনটার্ন অ্যাবের যেই আগের দিনের সৌন্দর্য, আগেকার সৌন্দর্য কবিকে কিভাবে বিমোহিত করত, ন্যাচারাল অবজেক্টগুলো কবিকে কিভাবে বিমোহিত করত, সেগুলো তিনি এক্সপ্রেস করেছেন তার বোনের কাছে। তিনি শো করেছেন, তিনি ফিলস করেছেন। কবির আগের এই টিনটার্ন অ্যাবের সৌন্দর্যটা তিনি ফিল করেছেন এই টিনটার্ন অ্যাবের সৌন্দর্যটা, এবং এটা তার বোন ডোরোথিকে স্পষ্টভাবে বলেছেন। কিন্তু তিনি যখন ম্যাচিউর হলেন, দ্বিতীয়বার আসলেন, ইন ম্যাচিউরিটি, এই টাইমটার মধ্যে নেচার বিকামস অ্যাবোর্ড অফ স্পিরিচুয়াল কোয়েস্ট, নেচারটা একটুটা ডিফারেন্ট হয়ে গেল, একটু পাল্টে গেল, সেই আগের সৌন্দর্যটা রইল না, একটু পাল্টে গেল। এই কষ্টটাও কবি ইসের সাথে বর্ণনা করলেন, ডোরোথির সাথে বর্ণনা করলেন। তারপর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোটেশন আমরা লিখতে পারি, যেটা এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আসা যে কোনো কবিতায় আমরা ব্যবহার করতে পারবো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আসা যে কোনো প্রশ্নে আমরা এটা ব্যবহার করতে পারবো। কিভাবে? যদি আমরা কিছুটা রিলেট করতে পারি, আমরা যদি টিনটার্ন অ্যাবে সম্পর্কে কিছুটা নিয়ে আসতে পারি, তাহলে এই লাইনটা খুব ইউজ করতে পারি। কবি যখন তার বোনকে এই টিনটার্ন অ্যাবের সৌন্দর্যটা বর্ণনা করলেন, এবং টিনটার্ন অ্যাবের সৌন্দর্যটা কিছুটা যে হারিয়ে গেছে এটা তার বোনকে বললেন, তো ওই কবিতার মধ্যে কবি একটা লাইন খুব স্পষ্টভাবে বলেছিলেন। সেই লাইনটা হচ্ছে, ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছি একটি খুবই গুরুত্বপূর্ণ কোটেশন আমরা উল্লেখ করেছি, যেগুলো আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন প্রশ্নে ইউজ করতে পারি রিলেট করে। অবশ্যই এর মধ্যে প্রাসঙ্গিকতা থাকতে হবে। কোটেশন হচ্ছে, নেচার
নেভার ডিড বিট্রে দ্যাট হার্ট দ্য হার্ট দ্যাট লভড হার। এটা মূলত টিনটান অ্যাবে থেকে কোট করা হয়েছে, কবির টিনটান অ্যাবে কবিতাটা থেকে কোট করা হয়েছে। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লভড হার্ট। নেচার কখনো তার সাথে বিট্রে করে না যে হার্টটা তাকে ভালোবাসে। তো এখানে কবি বোঝাতে চাচ্ছেন তার বোনকে যে আমি টিনটান অ্যাবেকে যে অবস্থাতে দেখে গিয়েছিলাম আরও কয়েক বছর আগে, এখন তার খানিকটা পরিবর্তন এসেছে, তার মধ্যে সে আগের সৌন্দর্যের কিছুটা কমতি এসেছে, তবুও নেচার মানুষকে কখনোই কি করে না, বিট্রে করে না। নেচারকে ভালোবাসলে নেচার মানুষকে এক প্রকার সুখ, এক প্রকার প্রশান্তি দিয়ে দেবেন। এবং এটার সাথে আমরা রিলেশন করতে পারি ওই যে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড কবিতার শেষে 4টা লাইন কবি বলছিলেন যে আমি শুয়ে থাকি একাকী মুডে, পেন্সিভ মুডে শুয়ে থাকলেও ইনওয়ার্ড আইতে আমি ড্যাফোডিলকে দেখতে পাই এবং আমি আনন্দিত হয়ে উঠি। তাহলে বোঝা যাচ্ছে নেচার কখনো বিট্রে করে না। আপনি নেচারের সাথে যত বেশি রিলেটেড হবেন, নেচারের সাথে যত বেশি রিলেশন গড়ে তুলবেন, আপনি নেচারের সাথে যত বেশি ডিভোশন গড়ে তুলবেন, দেখবেন আপনার ভেতরকার ভালোবাসাটা তত বেশি কাজ করছে। তো এভাবে মূলত লেখক বোঝাতে চেয়েছেন তিনি আসলে নেচারের সাথে তার রিলেশনটা কতটুকু। তো আমরা টিনটান অ্যাবে কবিতাটা দেখলাম, যেখানে তিনি তার নেচারের প্রতি তার ভালোবাসাটাকে প্রকাশ করলেন। টু ড্যাফোডিলস কবিতাটাও দেখলাম, দুঃখিত, ড্যাফোডিলস কবিতা, টু ড্যাফোডিলস বলে রবার্ট হেরিকের কবিতাটা হয়ে যাবে। ড্যাফোডিলস বলতে পারেন বা আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড বলতে পারেন। তো আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটাও দেখলাম। এখানেও আমরা দেখলাম কিভাবে কবি নেচারের সাথে কানেক্টেড। এবার আমরা যদি আরেকটা কবিতা দেখি, অড অন দ্য ইন্টিমেশন অফ ইমমর্টালিটি বা ইমমর্টালিটি অডও বলা যায়, বা অড অন দি ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি অডটার মধ্যে কবি কী করেছেন, হি গ্লোরিফাইজ দ্য চাইল্ডহুড ইন দিস পোয়েম। এই কবিতায় তিনি ছোটোবেলাকে গ্লোরিফাই করেছেন। তিনি শৈশবকালের সৌন্দর্যকে বর্ণনা করেছেন, শৈশবকালের যেই আনন্দ, শৈশবকালের যেই উৎফুল্লতা, উচ্ছ্বাস, এইগুলোকে তিনি বর্ণনা করেছেন। শৈশবকালে একজন শিশু ঠিক যেই রূপভাবে আনন্দ করতে পারে, যেই রূপভাবে বেড়ে উঠতে পারে, নেচারের সাথে তার যে রকমের রিলেশনশিপ গড়ে উঠতে পারে, ধীরে ধীরে মানুষ তা হারিয়ে ফেলে, তা তিনি বর্ণনা করেছেন। এই কবিতাটাতেই তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে একজন চাইল্ড কীভাবে নেচারের সাথে তার রিলেশন গড়ে ওঠে, কিন্তু যখন সে বড় হয়, ধীরে ধীরে কথা বলা শেখে, আস্তে আস্তে গ্রো আপ হয়, আস্তে আস্তে তার মধ্য থেকে সে চাইল্ডহুড অবস্থাটা চলে যায়, তিনি বড় হয়ে যায়। একটা পর্যায়ে তাকে কী করতে হয়, প্রকৃতির নিয়মের সাথে মিলে নিতে হয় এবং একজন বড় মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, দায়িত্ববোধ কাঁধে নিতে হয়, তাই না? তো তিনি ওই নেচারের সময়টাকে একটা প্রফেটিক টাইম বলে উল্লেখ করেছেন, যে ওই সময়টা একটা প্রফেটিক টাইম, ওই সময়ের আনন্দটা কেমন যেন ডিভাইন একটা আনন্দ। তো তিনি ওইখানে খুব সুন্দরভাবে ন্যাচারাল বিউটির মধ্য দিয়ে এই শৈশবকালের নেচারটাকে তিনি বর্ণনা করতেছেন, ওইটাকে তিনি প্রফেটিক টাইম বলতেছেন। একটা হচ্ছে ডিভাইন আনন্দ পাওয়া যাচ্ছে ওই শৈশবকালে, সেটাকে তিনি খুব স্পষ্টভাবে ডিগনিফাই করতেছেন, ওইটাকে খুব স্পষ্টভাবে গ্লোরিফাই করতেছেন। কেমন? তো এখানে তিনি মূলত চাইল্ডহুডটাকে কী করেছেন, স্পিরিচুয়ালি এবং কী বলে ডিভাইনিটি তিনি গ্লোরিফাই করেছেন, স্পিরিচুয়ালি গ্লোরিফাই করেছেন চাইল্ডহুডটাকে। আসলে এই কবিতাটার মূল ব্যাপারটাই হচ্ছে কী করা, টু গ্লোরিফাই দ্য চাইল্ডহুড। দ্য মেইন থিম অফ দিস পোয়েম ইজ টু গ্লোরিফাই দ্য চাইল্ডহুড মেমোরিটাকে গ্লোরিফাই করা। কবি এই কবিতায় মূলত তার চাইল্ডহুড মেমোরিকে স্মরণ করেছেন এবং চাইল্ডহুড মেমোরিতে যে অবজেক্ট ছিল, ন্যাচারাল অবজেক্ট তিনি যা পেয়েছেন, যা পেয়ে তিনি থ্রিলড হয়েছেন, অ্যামেজড হয়েছেন ছোটোবেলায়, সেগুলো তিনি উল্লেখ করেছেন। ছোটোবেলায় আমরা নেচারে অনেক কিছু দেখে খুব থ্রিলড হই না, খুব অ্যামেজড হই না, তো সেগুলো তিনি উল্লেখ করেছেন। ছোট্টবেলায় আমরা ছোট্ট একটা পাখি দেখেও খুব থ্রিলড হয়ে যাই, এই পাখিটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো, খুব থ্রিলড হই, খুব অ্যামেজড হই, খুব ওয়ান্ডারড হই। লেখক এখানে সেই কথাগুলো উল্লেখ করেছেন, ছোটোবেলার সেই স্মৃতিকাতর অবস্থা, ছোটোবেলার সেই গ্লোরিফিকেশন তিনি এখানে সুন্দর করে গ্লোরিফাই করেছেন এই ইমর্টালিটি অডে বা
অড অন দি ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। এই কবিতাটার মধ্যে তিনি ছোটোবেলার ব্যাপারটাকে গ্লোরিফাই করেছেন এবং আস্তে আস্তে মানুষ বড় হয়, দেন ওই ছোটোবেলার ইয়েটা থাকে না, মানুষ কী হয় একজন জেন্টালম্যান দায়িত্ববোধ নিতে শেখে, মেলানকলি মাঝে মাঝে মেলানকলি চার উপরে চেপে বসে। কিন্তু যাই হোক, যা হোক না কেন, তার সেই তার সেই নেচারের সাথে যে ডিভোশন, সেটা সে ছোটোবেলায় যেটা অর্জন করেছে সেটা থেকে যায়। মূলত এই কবিতাটা তিনি ছোটোবেলার নেচারের সাথে তার রিলেশনটাকে তিনি খুব সুন্দরভাবে এক্সপ্রেস করেছেন। কেমন? তাহলে এখানে আমরা 3টা কবিতা উল্লেখ করলাম, একটা টিনটার্ন অ্যাবে থেকে উল্লেখ করলাম, একটা উল্লেখ করলাম আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড থেকে, আর একটা উল্লেখ করলাম আমরা ইন্টিমেশন অর্থ থেকে, কী বলে ইমর্টালিটি অর্থ থেকে। তাহলে 3টা কবিতার আলোচনা থেকে আমরা খুবই স্পষ্টভাবে বুঝতে পারছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রিলেশনশিপ নেচারের সাথে কেমনটা ছিল। তো যখন আমরা এটা বুঝতে পারবো তখন আমরা 2টা কোটেশন এখানে উল্লেখ করেছি। আই থিঙ্ক এই 2টা কোটেশন আপনি দিতে পারলে আপনাদের প্রশ্নটা খুব সুন্দর হয়ে যাবে। কেমন? আমরা অনেকে কোটেশন অনেক বেশি দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের ভেতর কাজ করে। আসলে কি অনেক বেশি কোটেশন মুখস্থ করে রাখার অনেক টাফ, এবং মুখস্থ করার পরও মনে রাখার অনেক টাফ। আর মনে রাখলেও পরীক্ষার হলে গিয়ে সবগুলো লিখে আসাটা সময় যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি আমরা আসলে লিখে আসতে পারবো কি না, মনে থাকবে কি না, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমরা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন অবশ্যই মুখস্থ করে যাব, যেই কোটেশনগুলো আমাদের মনে রাখা সহজ হবে। কেমন? এবং যেই একটা কোটেশন দিয়ে আরও কয়েকটা কোয়েশ্চেন আমরা কভার করে দিয়ে আসতে পারবো। তো আমরা 2টা কোটেশন মুখস্থ করলাম, এই 2টা কোটেশন দিয়ে আরও 2-একটা কবিতা আমরা ম্যানেজ করে আসতে পারবো। যেমন আমরা একটা শিখেছি আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড থেকে একটা কোটেশন শিখলাম একটু আগে, যে যখন একাকী আমি শুয়ে থাকি তখন আমি ইয়াকে দেখতে পাই, ছিল যে ফর oft when on my couch I lie in vacant or in pensive mood, তারপর ছিল the flesh upon that inward eye which in the bliss of solitude। এই কবিতার এই সারা ইয়াটুকু কোটেশনটুকু আপনি ব্যবহার করতে পারবেন কখন? এই প্রশ্নটা ছিল যে উইলিয়াম ওয়ার্ডসের সাথে নেচারের আপনি রিলেশনশিপ দেখান। আপনার যদি আরেকটা প্রশ্ন আসে যে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আপনি এটাকে এক্সপ্লেন করুন, ক্রিটিক্যালি এক্সপ্লেন করুন, তখন আপনি এই কোটেশনটুকু ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আপনি ব্যবহার যদি এমন একটা কোয়েশ্চেন আসে যে ডু ইউ কনসিডার দ্য পোয়েম আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড অ্যাজ অ্যান ইমোশন অফ রিকালেক্টেড ইন ট্রানকুয়ালিটি, আপনি কি এটা মনে করেন? সেক্ষেত্রে আপনি এই কোটেশনটা ব্যবহার করতে পারেন। এমন কিছু কোটেশন মেমোরাইজ করে যাবেন যেগুলো আপনারা একাধিক কোয়েশ্চেনে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সো আই থিঙ্ক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে আমরা যে আলোচনা করলাম যে নেচারের সাথে তার রিলেশনশিপটা কেমন ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরও একটা ভিডিওতে তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে আলোচনা করেছিলাম যে তিনি কেমন রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো যাই হোক, আজ আমরা আলোচনা করলাম প্রকৃতির সাথে তার রিলেশনশিপটা কেমন ছিল এবং আমরা রেফারেন্স সহ আলোচনা করলাম। আশা করি আমাদের আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।